বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কোভিডের এই প্যান্ডামিক সিচুয়েশনে আশা রাখি তোমরা সবাই সুস্থ আছো, নিরাপদে আছো। আমিও মহান রাব্বুল আলামিনের অশেষ কৃপায় সুস্থ আছি, নিরাপদে আছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করব চ্যাপ্টার 2 এর অর্গানাইজেশনাল স্ট্র্যাটেজি। Importance of a strategy, factors to be considered in selecting strategy, and advantages of strategy, and finally level of strategy. শুরুতে আমরা একটু জেনে নেব অর্গানাইজেশনাল স্ট্র্যাটেজি বলতে আমরা কি বুঝি। An organizational strategy is the sum of the actions of a company intends to take to achieve long-term goals. Together, those actions make up a company's strategic plan. Strategic plans take at least a year to complete, requiring involvement from all company levels. তাহলে অর্গানাইজেশনাল স্ট্র্যাটেজি বলতে আমরা মূলত বুঝি একটি কর্মপরিকল্পনা যেটা একটা লং টার্ম গোলের জন্য অর্জনে সহায়তা করে থাকে, বা একগুচ্ছ কর্মকৌশল। অর্গানাইজেশনাল বা সাংগঠনিক কৌশলটা হলো একগুচ্ছ কর্মপরিকল্পনা যা ওই কোম্পানির দীর্ঘমেয়াদী গোল অর্জনে সহায়তা করে থাকে। টুগেদার দুজ অ্যাকশনস মেক আপ এ কোম্পানিজ স্ট্র্যাটেজিক প্ল্যান। এর জন্য আমাদের কি করতে হবে? কৌশলগত কিছু পরিকল্পনা প্রণয়ন করতে হবে। স্ট্র্যাটেজিক প্ল্যানসটা হতে হবে কমপক্ষে 1 বছরের, যেটা কোম্পানির সমস্ত লেভেলকে সমন্বয় করে এই প্ল্যানটা বাস্তবায়ন করতে হবে। এ বিষয়ে চন্ডলার বলেছেন, a organizational strategy is the determination of basic long-term goals and objectives of the enterprise and the adoption of courses of action and the allocation of resources necessary for carrying out those goals. অর্থাৎ প্রাতিষ্ঠানিক কৌশল হলো প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী মৌলিক লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ এবং বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণের মাধ্যমে ওই লক্ষ্যগুলো পূরণের জন্য প্রয়োজনীয় সম্পদ বন্টন করে দেওয়া। একই সাথে ডাব্লিউ পুঞ্জ বলেছেন, organizational strategy refers to the determination of the purpose and the basic long-term objectives of an enterprise and the adoption of course of action and allocation of resources necessary to achieve those aims. অর্থাৎ প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী মৌলিক উদ্দেশ্য নির্ধারণ এবং নির্ধারিত উদ্দেশ্য বাস্তবায়নের জন্য যে কর্মপন্থা গ্রহণ করা হয় তাকে অর্গানাইজেশনাল স্ট্র্যাটেজি বলা হয়ে থাকে। তাহলে আমরা বুঝতে পারছি যে অর্গানাইজেশনাল স্ট্র্যাটেজি গুলো একটি প্রাতিষ্ঠানিক কৌশল যেটা একটি দীর্ঘমেয়াদী উদ্দেশ্য, প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী উদ্দেশ্য বাস্তবায়নের ক্ষেত্রে প্রয়োগ করা হয়ে থাকে। এটা মূলত একগুচ্ছ কর্মপরিকল্পনা, যেটা সাধারণত কমপক্ষে 1 বছরের একটি কর্মপরিকল্পনা হতে হবে, যেটা কোম্পানির সকল ধরনের লেভেলের সাথে সমন্বয় করে এই পরিকল্পনা প্রণয়ন করা হবে এবং এই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে এবং কৌশলগতভাবে, যাতে করে প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী গোল অর্জনে সহায়তা করে থাকে। এ পর্যায়ে আমরা আসছি ইম্পর্টেন্স অফ অর্গানাইজেশনাল স্ট্র্যাটেজি। অর্গানাইজেশনাল স্ট্র্যাটেজি বলতে স্ট্র্যাটেজির গুরুত্বটা কি?
প্রথমে রয়েছে ফেসিং কম্পিটিশন। আমরা জানি প্রতিযোগিতা মোকাবেলা করা, অর্থাৎ বর্তমান ব্যবসায়িক যুগ হলো প্রতিযোগিতার যুগ। এই প্রতিযোগিতার যুগে টিকে থাকতে হলে ব্যবসায়ী ব্যবস্থাপককে নতুন নতুন কৌশল অবলম্বন করতে হবে। তারপরে রয়েছে যেমন সাপোজ এই বর্তমান সময়ের কোভিড প্যান্ডামিক সিচুয়েশনে যদি কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠানকে টিকে থাকতে হয়, ঘন ঘন বিশ্বের এই প্যান্ডামিক সিচুয়েশনকে মোকাবিলা করার জন্য বিশ্বের প্রত্যেক রাষ্ট্র যখন তখন লকডাউন ঘোষণা করে থাকে, কিন্তু ব্যবসায়িকদেরও ব্যবসা পরিচালনা করে যেতে হবে। তাহলে যেমন আমি যদি বর্তমান সময়ে বাংলাদেশের এই রিসেন্ট লকডাউন সিচুয়েশনের কথাটা একটু বিবেচনা করে তোমাদেরকে বলি, তাহলে দেখো যে গার্মেন্টস সেক্টর, সরকার বলেছেন যে সবকিছুই সরকারি বেসরকারি সমস্ত অফিস আদালত বন্ধ থাকবে এবং কঠোর লকডাউন হবে। কিন্তু গার্মেন্টস মালিকরা দেখেছেন যে তাদের যদি এই কঠোর লকডাউনের আন্ডারে যদি তারা চলে যায়, তাহলে তাদের ব্যবসা যে বিদেশি অর্ডার রয়েছে, কাজের অর্ডার রয়েছে, সেই অর্ডার বন্ধ হয়ে যাবে এবং তারা মারাত্মক লসের সম্মুখীন হবেন। এই জন্য তারা ব্যবসায়িক মালিক সমিতি তারা সিদ্ধান্ত নিয়েছেন যে না, তাদের সরকারের সাথে বার্গেনিং করেছেন যে তাদের গার্মেন্টস সেক্টর বন্ধ করা যাবে না কোনোভাবেই, যেহেতু সামনে একটা ঈদ রয়েছে এবং বিদেশের অর্ডার রয়েছে। তো তারা তাদের এমপ্লয়ীদের যথাসাধ্য স্বাস্থ্যবিধি মেনে এবং তাদের নিজস্ব আবাসনের ব্যবস্থা করে নিজস্ব পরিবহনের ব্যবস্থার মধ্য দিয়ে তাদেরকে কোম্পানিতে নিয়ে আসবে এবং এই ধরনের স্বাস্থ্য যত ধরনের ঝুঁকি সেই দায় কোম্পানির প্রতিষ্ঠানের মালিক পক্ষ গ্রহণ করবে। এই যে একটা হঠাৎ করে একটা কম্পিটিশন বা একটা প্রবলেমের মুখোমুখি হয়েছে, সেই প্রবলেমটা সলভ করার জন্য তারা একটা নতুন কৌশল অবলম্বন করেছেন যে ব্যবসা প্রতিষ্ঠানের তাদের গার্মেন্টসের এমপ্লয়ীদেরকে নিজস্ব ব্যবস্থাপনায় রাখা হবে, নিজস্ব পরিবহন ব্যবস্থার মাধ্যমে আনা হবে, যাতে করে সরকারকে কোন রকম এই কোভিড ছড়ানোর দায় তাদের এমপ্লয়ীদের উপরে না হতে পারে। ঠিক তেমনি এলিমিনেশন অফ রিস্ক অ্যান্ড আনসার্টেনিটি। আমি যদি আবারও বলি যে এই স্ট্র্যাটেজিটা কেন গুরুত্ব রয়েছে, যে ঝুঁকি ও অনিশ্চয়তা নিরসন। আবারও যদি আমি কোভিড-19 এর কথাই বলি, যে এই গার্মেন্টস সেক্টর তাদের যে কোভিড ছড়ানোর যে ভাইরাসটি ছড়ানোর যে ঝুঁকি রয়েছে, সেই ঝুঁকি এবং বা এই নিশ্চয়তা নাই যে গার্মেন্টস খোলা থাকলে কোভিড বাড়বে না, বরং বাড়বে। এই নিশ্চয়তাটাকে নিশ্চিত করার জন্য মালিক পক্ষ তাদের নিজস্ব ব্যবস্থাপনায় এবং নিজস্ব আবাসিক ব্যবস্থাপনা, নিজস্ব পরিবহন ব্যবস্থাপনার মধ্য দিয়ে এমপ্লয়ীদেরকে স্বাস্থ্যবিধি মেনে এমপ্লয়ীদেরকে তারা গার্মেন্টস শ্রমিকদেরকে তারা গার্মেন্টসে নিয়ে আসবে। তবুও তারা গার্মেন্টস সেক্টরকে খোলা রাখতে চায়, কিন্তু সরকার বলছে যে বন্ধ করে দিতে চাচ্ছে। আর অন্যদিকে তারা তাদের ব্যবসায়িক স্বার্থ রক্ষা করার জন্য তারা নতুন কৌশল অবলম্বন করেছে এবং তারা কি করেছে, তাদের ব্যবসায়িক কিছু নতুন কৌশল অবলম্বনের মধ্য দিয়ে তাদের ব্যবসা প্রতিষ্ঠানকে চালিয়ে নেওয়ার চেষ্টা করছে। অর্থাৎ তারা তাদের যে কোভিডের যে রিস্ক এবং আনসার্টেনিটি, সেইটা তারা কৌশলগত ভাবে মিনিমাইজ করে নিচ্ছে। তাহলে কৌশলের খুবই গুরুত্ব রয়েছে আমাদের ব্যবসায়িক যে কোনো সিচুয়েশন বা প্রবলেম ফেস করার জন্য। সলিউশন অফ আনএক্সপেক্টেড প্রবলেমস, অর্থাৎ অপ্রত্যাশিত সমস্যার নিরসন। আবারও যদি আমি কোভিডকে এক্সাম্পল হিসেবে দেখি, যে আমাদের এই কোভিড-19 সিচুয়েশনটা কিন্তু একেবারেই আনএক্সপেক্টেড। আমরা কখনোই বলতে পারছি না যে এই সিচুয়েশন কখন কিভাবে নিরসন হবে। তো এই সিচুয়েশনটা নিরসনের জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে অবশ্যই যে কোনো আনএক্সপেক্টেড সিচুয়েশনটা যাতে আমরা সলভ করতে পারি, এই জন্য নতুন কোনো কৌশল অবলম্বন করতে পারি। এই কৌশলই আমাদেরকে হেল্প করে এই আনএক্সপেক্টেড প্রবলেমগুলোকে সলভ করার জন্য। সলিউশন অফ কমপ্লিকেটেড প্রবলেম, হ্যাঁ, একই সাথে জটিল সমস্যারও সমাধান করে থাকে। যে এই কৌশল কি করে, এই অর্গানাইজেশনাল স্ট্র্যাটেজি বা সাংগঠনিক কৌশল
আমাদেরকে যে কোনো জটিল সমস্যারও সমাধান দিয়ে থাকে। যা আবারও একই কথা আমি বলছি, এই কোভিড-19 সিচুয়েশনটা মূলত একটা মানে কমপ্লেক্স সিচুয়েশন এখন হয়ে দাঁড়িয়েছে। এই কমপ্লেক্স সিচুয়েশনটাকে সলভ করার জন্য তারা একটা গার্মেন্টস সেক্টর একটা নতুন কৌশল অবলম্বন করেছে, যে যে কোনো মূল্যেই হোক আমাদের ব্যবসায়িক লস করা যাবে না, আমাদের ব্যবসা প্রতিষ্ঠানকে চালিয়ে রাখতে হবে, এবং চালিয়ে রাখার জন্য আমাদের এমপ্লয়ীদেরকে যথাসাধ্য স্বাস্থ্যবিধি মেনে প্রতিষ্ঠানে আনতে হবে। হ্যাঁ, এজন্য তারা সরকারের সাথে বার্গেনিং করেও তারা ঝুঁকি নিয়ে, সব ধরনের ঝুঁকি তারা নিজ দায়িত্বে নিয়ে প্রতিষ্ঠান, তাদের ব্যবসা প্রতিষ্ঠান খোলা রেখেছেন। সলিউশন টু ইন্টারনাল এন্ড এক্সটার্নাল প্রবলেম, ন্যাচারাল রিসোর্সেস। হ্যাঁ, এবং তারা কি করছে যে ইন্টারনাল এন্ড এক্সটার্নাল প্রবলেম গুলো যে রয়েছে বা অভ্যন্তরীণ ও বাহ্যিক সমস্যার সমাধান। হ্যাঁ, ব্যবসা প্রতিষ্ঠান প্রতিনিয়ত কিছু অভ্যন্তরীণ এবং বাহ্যিক সমস্যার মধ্য দিয়ে চলতে থাকে। সেই অভ্যন্তরীণ এবং বাহ্যিক সমস্যার সমাধান করার জন্য তারা কি করে, এই অর্গানাইজেশনাল স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে থাকে, যাতে ইন্টারনাল প্রবলেম গুলো সলভ হয়, পাশাপাশি তাদের এক্সটার্নাল প্রবলেম গুলো সলভ হয়। এইডস ইন ইমপ্লিমেন্টেশন অফ পলিসিস এন্ড অবজেক্টিভস, প্রতিষ্ঠানের নীতি ও উদ্দেশ্য বাস্তবায়নে সহায়তা করে থাকে। অর্থাৎ কৌশল সবসময় প্রতিষ্ঠানের যে গৃহীত নীতি ও উদ্দেশ্য রয়েছে সেই উদ্দেশ্য বাস্তবায়নের কার্যকর ভূমিকা পালন করে। এর ফলে প্রতিষ্ঠানের সফলতা নিশ্চিত হয়। ফেজিং ফিউচার এনভায়রনমেন্ট। হ্যাঁ, ভবিষ্যৎ পরিবেশ মোকাবেলা। আমরা প্রতিনিয়তই একটা নতুন সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছি, এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানও প্রতিনিয়ত একটা নতুন সিচুয়েশনের মধ্য দিয়ে যেতে সময় কোন ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে ব্যবসা প্রতিষ্ঠানকে তারা সেটা জানে না। ব্যবসা প্রতিষ্ঠান মানে সবসময় একটা ঝুঁকির মধ্য দিয়ে যেতে হবে, এবং যে কোনো সময় যে কোনো ঝুঁকিতে প্রস্তুত থাকতে হবে। তাহলে ফিউচার যে কোনো আনসার্টেন এনভায়রনমেন্ট, হয়তো আজকে কোভিড-19 এসেছে, একসময় এসেছিল সার্স ভাইরাস, আবার এমন আছে আরো কোনো খারাপ কিছু আমাদের জন্য অপেক্ষা করলেও করতে পারে। তো ব্যবসায়িক প্রতিষ্ঠানকে সেই অপ্রত্যাশিত যে কোনো সিচুয়েশনটাকেই ম্যানেজ করে ফেস করে এগিয়ে যেতে হবে, এবং এই অর্গানাইজেশনাল স্ট্র্যাটেজি ব্যবসায়িক প্রতিষ্ঠানকে এই ধরনের সমস্যার সমাধান করতে হেল্প করে থাকে। ফ্যাক্টরস টু বি কনসিডার্ড ইন সিলেক্টিং স্ট্র্যাটেজি। আমরা যখন কোনো স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করব, তখন আমাদেরকে নির্ধারণ করব, তখন আমাদেরকে কোন কোন বিষয়গুলো বিবেচনায় রাখতে হবে, সেই বিষয়গুলো নিয়ে আজ আমি এখানে আলোচনা করব। প্রথমে রয়েছে ইনস্টিটিউশনাল গোল, অর্থাৎ প্রাতিষ্ঠানিক উদ্দেশ্যাবলী। প্রথমেই ব্যবসা প্রতিষ্ঠান যখনই কোনো স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে যাবে বা সিলেক্ট করতে যাবে, তখন সর্বপ্রথম যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটা হলো তার প্রতিষ্ঠানের গোল, অর্থাৎ প্রতিষ্ঠানটি এখন কোথায় দাঁড়িয়ে আছে, কোন পর্যায়ে রয়েছে, এবং ভবিষ্যতে কোন পর্যায়ে সে যেতে চায়, এবং সেই পর্যায়ে যাওয়ার জন্য তাকে কি কি কৌশল অবলম্বন করতে হবে। পজিটিভ এনভায়রনমেন্টের মধ্য দিয়ে যাওয়া, অ্যাজ ওয়েল অ্যাজ নেগেটিভ এনভায়রনমেন্টের মধ্য দিয়ে যাওয়া, অথবা অনাকাঙ্ক্ষিত কোনো সিচুয়েশন যদি তার সম্মুখে উপস্থিত হয় সেটা কিভাবে ফেস করে এগিয়ে যাবে, সেই বিষয়গুলো মূলত মাথায় রেখেই তাকে স্ট্র্যাটেজি নির্ধারণ করতে হবে। নেচার অফ প্রবলেম, এরপরে তাদেরকে যেটা বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হলো সমস্যার প্রকৃতি, যে ব্যবসায়িক প্রতিষ্ঠানকে প্রতিনিয়ত নতুন নতুন অভিজ্ঞতা বা সমস্যার সম্মুখীন হতে হয়। এই সমস্যাগুলো কোন ধরনের, সাধারণত এক এক ধরনের ব্যবসা প্রতিষ্ঠানের সমস্যা এক এক ধরনের হয়, এক এক ধরনের ব্যবসা প্রতিষ্ঠান এক এক ধরনের সমস্যার সম্মুখীন হয়। একটা থেকে আর একটা প্রতিষ্ঠানের ব্যবসায়িক সমস্যা কখনোই এক হবে না, একটু হলেও পার্থক্য হবে তাদের ব্যবসায়িক নেচার অনুযায়ী। সেই নেচারকে মাথায় রেখে তারা তাদের কৌশল নির্ধারণ করবে, যাতে করে যে প্রতিনিয়ত তারা সাধারণত কোন ধরনের প্রবলেম গুলো
সব প্রবলেমের মুখোমুখি হয়, সেই প্রবলেমগুলো সলভ করার জন্য তারা কোন ধরনের স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করলে তাদের জন্য সুবিধা হবে এবং প্রবলেম সলভ করতে পারবে বা প্রবলেম ওভারকাম করতে পারবে, সেটা মাথায় রেখে তাদের স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে থাকেন। ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল ভেরিয়েবলস, অর্থাৎ অভ্যন্তরীণ ও বাহ্যিক চলকগুলো, অর্থাৎ ব্যবসায়িক প্রতিষ্ঠান যখনই কোনো স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করবেন বা বিবেচনা করবেন, তখন তাদের অভ্যন্তরীণ এবং বাহ্যিক উভয় পরিবেশেরই চলকগুলো প্রতিষ্ঠানের কার্যক্রমে প্রভাব বিস্তার করে। তাই ওই কৌশল প্রণয়নের বিষয়ে এই বিষয়টি অবশ্যই বিবেচনা করতে হবে যে অভ্যন্তরীণ কি সমস্যাগুলো আমাদের রয়েছে এবং বাহ্যিক কি পরিবেশগুলো রয়েছে, এবং অভ্যন্তরীণ এবং বাহ্যিক পরিবেশকে মাথায় রেখে তাদের কৌশল নির্ধারণ করতে হবে, যাতে করে অভ্যন্তরীণ এবং বাহ্যিক দুটি পরিবেশকে তারা সলভ করতে পারে এবং সাকসেসফুলি তাদের ব্যবসায়িক কার্যক্রম এগিয়ে নিয়ে যেতে সক্ষম হয়। এরপর রয়েছে প্রেজেন্ট সিচুয়েশন অফ ফিজিক্যাল অ্যান্ড হিউম্যান রিলেশনস, বস্তুগত ও মানবীয় সম্পর্কের বর্তমান অবস্থা। ব্যবসা প্রতিষ্ঠান যখনই ব্যবসা পরিচালনা করতে যাবে, তখন তার বস্তুগত এবং মানবীয় যে সম্পদ রয়েছে সেই বর্তমান অবস্থা পর্যালোচনা করতে হবে। বস্তুগত ও মানবীয় সম্পদ বলতে আমরা কোন বিষয়গুলো বুঝবো? প্রেজেন্ট সম্পদ, অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানের বর্তমান কি সম্পদ বা পুঁজি রয়েছে। এরপরে রয়েছে মানব সম্পদ কি পর্যাপ্ত আছে কিনা, নির্বাহী ও কর্মীদের মন মানসিকতা মাথায় রাখতে হবে, প্রচলিত ধ্যান ধারণাকে মাথায় রেখে ব্যবসা প্রতিষ্ঠানকে তার স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে হবে। পাশাপাশি দেখতে হবে প্রবাবিলিটি অফ সাকসেস, অর্থাৎ সাফল্যের সম্ভাবনা। প্রত্যেকটি কৌশল নির্ধারণের পূর্বে এই কৌশলটা কতটা সফল হবে, ব্যবসা প্রতিষ্ঠান কতটা সাফল্যের সাথে এগিয়ে যেতে পারবে, সেই প্রবাবিলিটি গুলো তাদের মাথায় রেখে এগিয়ে যেতে সাহায্য করবে। এবং এই কৌশল নির্ধারণ করার পূর্বে এই একটা বিষয় অবশ্যই বিবেচনায় রাখতে হবে যে ফিউচার এনভায়রনমেন্টটা কি। এখন আমরা কোভিড সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছি, ভবিষ্যতে আবার কোন ধরনের আনসার্টেনিটির মধ্য দিয়ে যেতে হয়, সেই আনসার্টেনিটি গুলো আমাদের মাথায় রাখতে হবে। তারপরে রাখতে হবে এক্সপেক্টেবল রিয়াকশন, অর্থাৎ প্রত্যাশিত প্রতিক্রিয়া। আমাদের প্রত্যাশিত প্রতিক্রিয়াগুলো কি, সেই প্রত্যাশিত প্রতিক্রিয়াগুলোর মধ্য দিয়ে আমরা কিভাবে এগিয়ে যেতে পারি সেটা মাথায় রাখতে হবে। তারপরে রয়েছে এক্সপেন্সেস, অর্থাৎ খরচ সমূহ। আমরা যখনই কোনো স্ট্র্যাটেজি বা যখনই কোনো কৌশল নির্ধারণ করব এবং প্রাতিষ্ঠানিকভাবে এবং বাস্তবে প্রয়োগ করতে যাব, তখন অবশ্যই আমাদের একটা খরচের বিষয় রয়েছে। সেই খরচটা যেন কখনোই অনাকাঙ্ক্ষিত পর্যায়ে না যায়, কখনোই এক্সেস পর্যায়ে না যায়। কারণ ব্যবসায়িক প্রতিষ্ঠানের সর্বপ্রথম এবং সর্বপ্রধান কাজ হলো কস্ট মিনিমাইজেশন করা এবং প্রফিট ম্যাক্সিমাইজেশন করা এবং প্রতিষ্ঠানের গোল অ্যাচিভ করা। সেই প্রতিষ্ঠানের গোল অ্যাচিভ করার জন্য আমাদের চেষ্টা করতে হবে সব মিনিমাম কস্টের মধ্য দিয়ে ম্যাক্সিমাম বেনিফিট এনশিওর করা। এ পর্যায়ে আমি আলোচনা করব লেভেল অফ অর্গানাইজেশনাল স্ট্র্যাটেজি। আমাদের যে অর্গানাইজেশনাল স্ট্র্যাটেজিটা রয়েছে সেটা আমরা কয়টা লেভেলে এটা ভাগ করতে পারি বা কয়টা লেভেলকে আমাদেরকে প্রভাবিত করে, সেই লেভেলগুলো আমরা একটু আজকে দেখব। সেটা হলো অর্গানাইজেশনাল স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে গেলে আমাদের মূলত তিনটি লেভেলের মধ্য দিয়ে যেতে হয়। একটা হলো কর্পোরেট লেভেল, 2 নম্বর হলো বিজনেস লেভেল, 3 নম্বর হলো ফাংশনাল লেভেল, অর্থাৎ কর্পোরেট স্তর, ব্যবসায়িক স্তর এবং কার্যগত স্তর। তাহলে কর্পোরেট স্তরে আমরা মূলত কি কি স্তরকে নিয়ে আমাদের কৌশলগুলো নির্ধারণ করব। এই স্তর মূলত আসলে ব্যবসা প্রতিষ্ঠানের একেবারে হাই প্রোফাইল স্তর, মানে টপ লেভেল অফিসারদের বা ব্যবস্থাপকদের নিয়ে এই স্তরটি গঠিত। এবং এই স্তরে কারা কারা জড়িত, এটা হলো প্রতিষ্ঠানের পরিচালক, পর্ষদ, চেয়ারম্যান, প্রধান নির্বাহী এবং প্রশাসনিক কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত। এই স্তরের নির্বাহীদের উল্লেখযোগ্য কাজগুলো কি হতে পারে? প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য নির্ধারণ করা, দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন এবং তা বাস্তবায়নের জন্য কৌশল ঠিক করা, এবং
রয়েছে প্রতিষ্ঠানকে একটি সার্বিক পদ্ধতি হিসেবে গঠন করার জন্য প্রতিষ্ঠানের যাবতীয় কাজের মধ্যে সামঞ্জস্য বিধান করা এবং প্রতিষ্ঠানের বাজেট অনুমোদন, ব্যবসায় স্তর নির্বাহীদের মধ্যে কার্যভার বন্টন, সরকার ও বিভিন্ন বহিঃপক্ষের সাথে প্রতিষ্ঠানের পলিসি সম্পর্কে আলোচনা এবং প্রতিষ্ঠানের আর্থিক কার্যক্রম নিয়ন্ত্রণ এবং আর্থিক লক্ষ্য অর্জন, যেমন প্রতিষ্ঠানের ভাবমূর্তি বাড়ানো এবং সামাজিক দায়বদ্ধতা প্রতিপালন। এরপরে রয়েছে বিজনেস লেভেল। বিজনেস লেভেলের কাজগুলো হলো এই স্তর ব্যবসা এবং কর্পোরেট ব্যবস্থাপক সমন্বয়ে গঠিত। এই স্তরের নির্বাহীদের উল্লেখযোগ্য কাজ হলো প্রথম স্তরের ব্যবস্থাপক কর্তৃক গৃহীত পরিকল্পনা ও সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, কার্যগত স্তরের তদারকি ও বিভিন্ন বিভাগের কাজের মধ্যে সমন্বয় সাধন, উপকরণ এবং উৎপাদনের মধ্যে সমন্বয় সাধন করে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে সহায়তা দান এবং কর্পোরেট স্তর ও কার্যগত স্তরের মধ্যে সংযোগ সাধন। এবং ফাইনালি রয়েছে ফাংশনাল স্তর। এটা হলো কার্যগত স্তর, অর্থাৎ এই স্তর বিভিন্ন কার্যগত ব্যবস্থাপকদের সমন্বয়ে গঠিত, অর্থাৎ পণ্য বা অঞ্চল ভিত্তিক কিংবা কার্যগত পরিধি ভিত্তিক ব্যবস্থাপক, অর্থাৎ ফাংশনাল লেভেল ব্যবস্থাপকদেরকে নিয়েই মূলত এই ফাংশনাল লেভেলটা গঠিত, অর্থাৎ ব্রাঞ্চ ম্যানেজার অর্থাৎ শাখা ব্যবস্থাপক বা ডিপার্টমেন্টাল ম্যানেজার বা বিভাগীয় ব্যবস্থাপকদের সমন্বয়ে এই লেভেলটা গঠিত। এরা মূলত ফিল্ড লেভেলের কাজগুলো বেশি দেখে থাকেন এবং ব্যবসায়িক লক্ষ্য পরিকল্পনা, বাৎসরিক লক্ষ্য পরিকল্পনা উন্নয়নের কাজ করে থাকেন, উৎপাদন, অপারেশন, গবেষণা এবং উন্নয়ন, অর্থ সংস্থান এবং হিসাব রক্ষণ, বিপণন, মানব সম্পদ প্রভৃতি ক্ষেত্রে স্বল্প মেয়াদী কৌশল নির্ধারণগুলো করে থাকেন এই ফাংশনাল লেভেলের ব্যবস্থাপকগণ। এই তিনটি লেভেলকে মাথায় রেখেই মূলত কর্পোরেট ব্যবসায়িক স্ট্র্যাটেজি নির্ধারণ করা হয় এবং এই তিনটি লেভেলকে সমন্বয় করেই তাদের এই স্ট্র্যাটেজি সফল বাস্তবায়ন বা প্রয়োগ করা হয়ে থাকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা রাখি এ পর্যন্ত যতটুকু আলোচনা করেছি তোমাদের বুঝতে কোনো সমস্যা হবে না। তারপরে যদি তোমাদের কোথাও কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হয় তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। আমি আমার ক্ষুদ্র চিন্তার জায়গা থেকে যথাসাধ্যভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো তোমরা সবাই ভালো থাকো, নিরাপদে থাকো, সুস্থ থাকো এবং সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করো। আশা রাখি মহান রাব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, হেফাজত করুক, এই প্রত্যাশা রেখে আমি আজকে আমার সেশন এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।